তো আমরা আরেকটা ওয়ান শট ভিডিও নিয়ে আসছি। এই ভিডিওতে আমরা কভার করব হলো ভৌত আলোক বিজ্ঞান, ফিজিক্স সেকেন্ড পেপারের 7 নম্বর চ্যাপ্টার। তো কথাবার্তা না বাড়ায় আমরা এমসিকিউ সলভ শুরু করি। থিওরি যা যা লাগবে আমি হলো পড়ানোর সাথে সাথে থিওরি হালকা হালকা বুঝিয়ে দিব। দেখি প্রথমে কি বলছে। প্রথমে বলা হয়েছে যে তড়িৎ চৌম্বকীয় তরঙ্গের বেগ সি ইজ ইকুয়ালস টু 1/√μ0 এপসাইলন নট, রুট পুরাটা হবে, যাই হোক। প্রতিপাদিত হয়েছে যে তত্ত্বে, তার প্রবক্তা হলো কে? ম্যাক্সওয়েলের যে থিওরি ছিল ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের থিওরি, ওইটাই কাইন্ড অফ রেভলিউশনাইজ করছে আমাদের মডার্ন ফিজিক্সের যাত্রাটাকে। ঠিক আছে, ওনার থিওরি অফ রিলেটিভিটি, আইনস্টাইন, ম্যাক্সওয়েল এরা অনেক কাজ করে গেছে। ঠিক আছে, মডার্ন ফিজিক্সের পার্টটাতে এরা অনেক কাজ করে গেছে। তো এই থিওরিটা যে তড়িৎচুম্বকীয় তরঙ্গের বেগ হলো সি ইজ ইকুয়ালস টু, আবারও মনে দেখি বেগ কত? সি ইজ ইকুয়ালস টু 1/√μ0 এপসাইলন নট। ঠিক আছে, আচ্ছা, এইটার প্রবক্তা হলো কে? ম্যাক্সওয়েল। এরপরে বায়ু শূন্য স্থানে তড়িৎ চৌম্বকীয় তরঙ্গের বেগ কত? মাত্র দেখছি 1/√μ0 এপসাইলন নট। ঠিক আছে, 1/√μ0 এপসাইলন নট। এরপরে দেখি পয়েন্টিং ভেক্টরটা কি। ঠিক আছে, পয়েন্টিং ভেক্টরটা কি, এটাকে প্রকাশ করে কি দ্বারা? প্রথমত পয়েন্টিং ভেক্টরের সূত্র হলো এস ভেক্টর সমান 1/μ0। ঠিক আছে, ই ভেক্টর ক্রস বি ভেক্টর। ঠিক আছে, এখানে কোনটাকে কি বুঝাইতেছে দেখো। এখানে ই বুঝাইতেছে আমার ইলেকট্রিক ফিল্ড বা ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন মেইনলি। বি বুঝাইতেছে আমার ম্যাগনেটিক ফিল্ড বা চৌম্বক ক্ষেত্র। ই দ্বারা ইলেকট্রিক ফিল্ড বা তড়িৎ ক্ষেত্র, আর এটা দ্বারা ম্যাগনেটিক ফিল্ড বা চৌম্বক ক্ষেত্র। ঠিক আছে, পয়েন্টিং ভেক্টর মেইনলি বোঝায় কি, দেখো আমরা জানি একটা তড়িৎ চৌম্বকীয় তরঙ্গ তার মুভমেন্ট কিভাবে হয়। দেখো এটা সাপোজ তার চৌম্বক ক্ষেত্র, এটা হলো তার তড়িৎ ক্ষেত্র, ওয়েভটার মুভমেন্ট হবে এইদিকে। ঠিক আছে, ওয়েভের মুভমেন্ট এইদিকে, ইলেকট্রিক ফিল্ড এইদিকে, ম্যাগনেটিক ফিল্ড উপরের দিকে, অর্থাৎ তিনটা ডিরেকশনে তিনটা অসিলেট করে বা কম্পিত হতে থাকে। ঠিক আছে, তো পয়েন্টিং ভেক্টরটা কি বোঝায়? পয়েন্টিং ভেক্টর বোঝায় হলো যে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ যেই দিকে মুভ করতেছে তার একক ক্ষেত্রফলে শক্তির পরিমাণ, তার একক ক্ষেত্রফলে ইউনিট এরিয়াতে শক্তির পরিমাণ বোঝাইতেছে। তো এস ভেক্টর বা পয়েন্টিং ভেক্টর ইকুয়ালস টু 1/μ0 ই ভেক্টর ক্রস কত? বি ভেক্টর। আমাদের যে সূত্রটা মাথায় রাখলেই হবে। ঠিক আছে, এরপরে পয়েন্টিং ভেক্টরের একক কি? ওয়েবার পার মিটার স্কয়ার। ঠিক আছে, এগুলা জ্ঞানমূলকের মতো। এই যে এমসিকিউগুলা, এগুলো জাস্ট আমরা নিচে পিক করছি যে বিগত কয়েক বছরে কি কি প্রশ্ন আসছে ওটার উপর বেস করে যাচ্ছা এই প্রশ্নগুলো আসার চান্সেস বেশি। তো আমরা এটা ডিরেক্ট মনে রাখবো কি, ওয়েবার পার মিটার স্কয়ার, জ্ঞানমূলক প্রশ্ন। দেখি এরপরে কি বলছে, দেখো এরপরে বলা হয়েছে শূন্য মাধ্যমে কোনো তড়িৎ চৌম্বকীয় তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্য 0.03 সেন্টিমিটার। তরঙ্গ দৈর্ঘ্য বলে দিছে কত? দেখো তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা বলে দিছে 0.03 সেন্টিমিটার। আচ্ছা, সেন্টিমিটার থেকে মিটারে যেতে হলে কি করবা? 10⁻², গুণ দিব আমরা। আচ্ছা, এখন বলছে দেখো তরঙ্গ দৈর্ঘ্য বলে দিছে, বলছে তার কম্পাঙ্ক কত। কম্পাঙ্ককে আমরা প্রকাশ করতে পারি এফ দ্বারা। কম্পাঙ্ককে আমরা প্রকাশ করতে পারি এফ দ্বারা অথবা নিউ দ্বারা, নিউ। ঠিক আছে, এটার মান চাওয়া হয়েছে। এখন আমরা জানি যে শূন্য মাধ্যমে তড়িৎচুম্বকীয় বেগের বা তড়িৎচুম্বকীয় তরঙ্গের যে বেগটা সেটা আলোর বেগের সমান হয়। শূন্য মাধ্যমে তড়িৎচুম্বকীয় তরঙ্গের যে বেগ সেটা হলো আলোর বেগের সমান হয়, আর আলোর বেগ আমরা জানি সি। তো আমাদের 9তে খুব পরিচিত একটা সূত্র ছিল ভি ইজ ইকুয়ালস টু এফ ল্যামডা। এইটা ইন্টারমিডিয়েটে ভি এর জায়গায় নিয়ে আসছি সি, এফ এর জায়গায় নিয়ে আসছি নিউ, আর এখানে হলো ল্যামডা। তাহলে আমরা নিউ এর বদলে বলতে পারি সি বাই ল্যামডা। সি হলো কি আলোর বেগ 3 × 10⁸, আর নিচে ল্যামডা হলো 0.03 ×
3 ইন্টু 10⁸ নিচে 0.03 ইন্টু 10⁻², 1 ইন্টু 10⁻12, মানে শুধু 10⁻12 কই, শুধু 10⁻12, ঠিক আছে, 1 ইন্টু 10⁻12 বা শুধু 10⁻12। এরপরে কোনটি তড়িৎ চৌম্বকীয় তরঙ্গ নয়? ঠিক আছে, তড়িৎ চৌম্বকীয় তরঙ্গ কি কি ছিল? আমার দৃশ্যমান আলো ছিল, তোমার আইআর ছিল, ইউভি রে ছিল, রেডিও ওয়েভ ছিল, মাইক্রোওয়েভ ছিল, ঠিক আছে। তো আমরা ওইখান থেকে গামা ওয়েভ ছিল, তো ওইখান থেকে আমাদের কম্পেয়ার করি আমরা। দেখো দৃশ্যমান আলো, হ্যাঁ দৃশ্যমান আলো অবভিয়াসলি আমার একটা তড়িৎ চৌম্বকীয় তরঙ্গ, তাহলে এটা তো হইতেছে আমার তড়িৎ চৌম্বকীয় তরঙ্গ, তাহলে এটা অ্যান্সার হইতে পারে না। বলছে কোনটি তড়িৎ চৌম্বকীয় তরঙ্গ নয়, ঠিক আছে, তাহলে দৃশ্যমান আলো না। এক্স রেও আমার তড়িৎ চৌম্বকীয় তরঙ্গ, গামা রে বা গামা রশ্মি সেটাও আমার তড়িৎ চৌম্বকীয় তরঙ্গ, তাহলে এই তিনটা আমার অ্যান্সার হবে না। তার মানে আমার অ্যান্সার হবে কোনটা? আলফা রশ্মি। কারণ আমরা জানি আলফা রশ্মি জিনিসটা কি, আলফা রশ্মি বা আলফা কণা বেসিক্যালি হলো দ্বিধনাত্মক হিলিয়াম নিউক্লিয়াস। হিলিয়ামের নিউক্লিয়াসে কি দুইটা প্রোটন থাকে, দুইটা নিউট্রন থাকে, এবং বাইরের কক্ষপথে দুইটা ইলেকট্রন থাকে। ওই দুইটা যদি সরায় নাও, তাহলে হিলিয়ামের যে নিউক্লিয়াসটা, যেটার মধ্যে কি আছে, দুইটা প্রোটন আছে এবং দুইটা নিউট্রন আছে, আরও বাদ বাকি অনেক কিছু আছে, বাট মেইনলি এই দুইটা আছে। এটা যখন নির্গমন হবে সেটারে আমরা বলবো কি আলফা রশ্মি, ঠিক আছে, বা আলফা কণা বলা হয়। তাহলে আমার অ্যান্সার কি? আলফা রশ্মি। মাধ্যম পরিবর্তন হলে আলোর বৈশিষ্ট্যের কোনটা পরিবর্তন ঘটে? দেখো মাধ্যম যখন পরিবর্তন হবে অবভিয়াসলি আলোর বর্ণ কিন্তু চেঞ্জ হবে না। আলোর বর্ণ যেটা ছিল, ধরো হোয়াইট লাইট ছিল বা ভায়োলেট ছিল বা রেড ছিল, বাতাসেও রেড, তুমি পানিতে নিয়ে গেলে ওইখানেও রেড হবে, ঠিক আছে। তোমার কম্পাঙ্ক চেঞ্জ হয় না, কম্পাঙ্ক মাধ্যমের উপর নির্ভর করে না, মাথায় রাখবা, কম্পাঙ্ক মাধ্যমের উপর নির্ভর করে না। মাধ্যমের উপর শুধুমাত্র নির্ভর করে হলো আমার তরঙ্গ দৈর্ঘ্য। আমার তরঙ্গ দৈর্ঘ্য শুধুমাত্র হলো মাধ্যমের উপর নির্ভর করে। পানি মাধ্যমে একরকম, গ্লাসে একরকম, বায়ুতে একরকম, তার মানে অ্যান্সার কি আমার তরঙ্গ দৈর্ঘ্য। তিনটি বর্ণের জন্য নিচের কোনটি সঠিক? ভি দ্বারা কি বোঝাইতেছে? ভায়োলেট বা বেগুনি। আর দ্বারা রেড, ভায়োলেট ইয়েলো রেড, ভায়োলেট ইয়েলো রেড, ভায়োলেট রেড, এটা মেবি ইয়েলো হবে। আচ্ছা, ইয়েলো রেড ভায়োলেট। আচ্ছা, এখন বলছে নিচের কোনটি সঠিক। ল্যামডা মানে কি বোঝাইতেছে? তরঙ্গ দৈর্ঘ্য। আমরা শর্তটা মনে রাখবো কিভাবে? দেখো আমরা শর্তটা মনে রাখবো ভিবগিয়র, বা বাংলায় যেটারে বলো বেনি আসহ কলা, বেনি যত আগাবা তত তরঙ্গ দৈর্ঘ্য মানে ল্যামডার মান বাড়বে, কম্পাঙ্ক কমবে। মানেটা কি? ভি দ্বারা কি বুঝাইতেছে? ভি দ্বারা বুঝাইতেছে ভায়োলেট, ভি দ্বারা ভায়োলেট বুঝাইতেছে ভায়োলেটের তরঙ্গ দৈর্ঘ্য, সেটা থেকে আমার আই দ্বারা ইন্ডিগো, ভায়োলেট মানে বেগুনি, ইন্ডিগো মানে নীল, নীলের তরঙ্গ দৈর্ঘ্য আরও বেশি হবে। ব্লু বা আসমানি যেটা, এটার আরও বেশি হবে। জি বা গ্রিন সবুজ, ওইটার তরঙ্গ দৈর্ঘ্য আরও বেশি হবে। ওয়াইতে ইয়েলো হলুদ, ওইটার তরঙ্গ দৈর্ঘ্য আরও বেশি। ওতে অরেঞ্জ কমলা, সেটার আরও বেশি। আর এ রেড বা লাল। অর্থাৎ আমার এখানে লাস্টে যে আছে আর, এটার তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বেশি, বাট এটার কম্পাঙ্ক সবচেয়ে কম। এখন এখানে চিন্তা করো, এখানে কাজ হলো ভায়োলেট রেড ইয়েলো দিয়ে, ভায়োলেট রেড ইয়েলো। ভায়োলেট কই দেখি, এ হলো ভায়োলেট, এ হলো রেড, এ হলো ইয়েলো। এর মধ্যে আমরা যদি লিখি ল্যামডা ভি, আচ্ছা আমরা যদি লিখি ল্যামডা ভি, আর এদিকে ল্যামডা ওয়াই, এদিকে ল্যামডা আর, ল্যামডা আর সবচেয়ে বেশি, তার থেকে ল্যামডা ওয়াই ছোট, তার থেকে ল্যামডা ভি ছোট। তাহলে দেখো ল্যামডা আর সবচেয়ে বেশি, এটা যদি উল্টা দাও মানে ল্যামডা আরটা প্রথমে লেখো, তারপর ল্যামডা ওয়াই নিয়ে যাও, তারপর ল্যামডা ভি নিয়ে যাও, চিহ্ন জাস্ট উল্টা যাবে আর কিছু না। তার মানে ল্যামডা আর সবচেয়ে বেশি, তার থেকে ল্যামডা ওয়াই, তার থেকে ল্যামডা ভি, তার মানে প্রথমটা অ্যান্সার। ঠিক আছে, অ্যান্সার হবে কি আমার প্রথমটা।
নিচের কোনটির তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে কম? নিচের কোনটির তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে কম? আচ্ছা, আমাদের একটা চার্ট ছিল বইয়ের মধ্যে, মনে আছে? এটা একটা বই, একটা ছন্দ ছিল, ছন্দ আমি নিজে ভুলে গেছি। যাই হোক, গামা রশ্মি, ঠিক আছে? একটা সুন্দর মতো বইয়ে দেখবে একটা চার্ট আছে যে কার তরঙ্গ দৈর্ঘ্য কীরকম, মানে তোমার একটা চার্টের শুরুতে প্রবাবলি লাইক রেডিও ওয়েভ, মাইক্রোওয়েভ, এভাবে করে এক্স রে, দৃশ্যমান রশ্মি, এভাবে সবগুলো দেয়া আছে। যত আগানো হয় তত আমার তরঙ্গ দৈর্ঘ্য বাড়তে থাকে, ঠিক আছে? তত আমার তরঙ্গ দৈর্ঘ্য বাড়তে থাকে। ওই চার্টটা মুখস্থ রাখা লাগবে, ফিজিক্সের ক্ষেত্রেও গুণগত রসায়নের ক্ষেত্রে, দুইটা জায়গাতেই, ঠিক আছে? তাহলে এটার অ্যান্সার হলো আমার গামা রশ্মি। এরপরে দেখো, আপতিত আলোক রশ্মি তরঙ্গ মুখের সাথে উৎপন্ন কোণ হইল 90 ডিগ্রি। দেখো, ধরো এই হলো আমার তরঙ্গ, ঠিক আছে? হাইগেন্সের যে নীতি ছিল, হাইগেন্সের নীতির মধ্যে উনি স্পেসিফিক্যালি কোনটার উপর বেশি জোর দিছে? তরঙ্গ মুখের উপর বেশি জোর দিছে, বা ইংলিশে যেটাকে বলা হয় ওয়েভ ফ্রন্ট। অ্যান্ড ওইখানে ওনার বিবৃতির মধ্যে একটা কথা ছিল, বা নীতির মধ্যে একটা কথা ছিল যে তোমার তরঙ্গ মুখ তরঙ্গ সঞ্চালনের দিকের সাথে 90 ডিগ্রি উৎপন্ন করে বা লম্বভাবে থাকে, ঠিক আছে? অর্থাৎ ধরো এটা হলো তরঙ্গ মুখ, আর তরঙ্গ সঞ্চালিত হইতেছে এইভাবে, মধ্যবর্তী অ্যাঙ্গেলটা কি হবে? 90 ডিগ্রি হবে। তরঙ্গ মুখের সাথে তোমার আলোক রশ্মির ডিরেকশনটা কত হবে? 90 ডিগ্রি। তার মানে অ্যান্সার কত আমার? 90 ডিগ্রি। দুটি আলোক উৎসকে সুসংগত বলা হবে কখন? ঠিক আছে, দুইটা আলোক উৎস আছে আমার, সুসংগত আলোক উৎস কখন লাগে? যখন আমরা ইয়ং এর ডাবল স্লিট এক্সপেরিমেন্ট করি, YDSE, ইয়ং এর ডাবল স্লিট এক্সপেরিমেন্ট বা ইয়ং এর দ্বিচির পরীক্ষা, ঠিক আছে? ইয়ংস ডাবল স্লিট এক্সপেরিমেন্টের ক্ষেত্রে যেই দুইটা সোর্স আমরা নেই, সোর্স 1, সোর্স 2, যেখান থেকে আলো গিয়ে আপতিত হবে, আপতিত হওয়ার পর দেন ডিসাইডেড হবে ওই জায়গাটা উজ্জ্বল হবে নাকি অন্ধকার হবে। এই ক্ষেত্রে যে দুইটা সোর্স আছে, র্যান্ডমলি দুইটা আলোক উৎস নিয়ে নিলে হবে না, এখানে কাহিনী আছে। র্যান্ডমলি দুইটা আলোক উৎস নিয়ে নিলে হবে না, তাদের মধ্যে কিছু মিল থাকতে হবে। প্রথমত তাদের ওমেগা ম্যাচ করতে হয়, ঠিক আছে? ওমেগা ম্যাচ করতে হয় এবং তাদের একটা নির্দিষ্ট দশা পার্থক্য মেনটেন করতে হয়। কি বললাম? তাদের একটা নির্দিষ্ট দশা পার্থক্য বা ফাই মেনটেন করতে হবে, ঠিক আছে? তাহলে দশা পার্থক্য একই হতে হবে, ঠিক আছে? তীব্রতা না, তীব্রতা এক একটার এক এক রকম হইতে পারে। একটার তীব্রতা ধরো 50 আর একটার 60 হইতে পারে, ঠিক আছে? জাস্ট তীব্রতা তোমার বেশি মানে ডিফারেন্স হওয়া যায় না, ঠিক আছে? দুইটার তীব্রতা কাছাকাছি হইতে হয়, সেম না হইলেও চলবে, বাট কাছাকাছি হইতে হয়। আচ্ছা, তীব্রতা অসমান, তরঙ্গ দৈর্ঘ্য একই। তীব্রতা অসমান হইতে হবে এটাও কোনো কথা না, তীব্রতা সমান হইতে পারে, ঠিক আছে? অসমান হইলেও কাছাকাছি হইতে হয়, বাট অসমানই হইতে হবে এমন কোনো কথা নেই, তাহলে এটা বাদ। আচ্ছা, তরঙ্গ দৈর্ঘ্য, আচ্ছা ঘ আর ঘ অপশন তো সেম। এখন তরঙ্গ দৈর্ঘ্যটা আসি, দেখো ওমেগা, ওমেগা সমান কি? টয়েস পাই এফ, ঠিক আছে? দুইটা উৎসের যদি ওমেগা সেম হয়, তার মানে তাদের এফ মানে কম্পাঙ্ক কি হবে? সেম হবে। কি বললাম? দুইটা উৎসের, বুঝো, দুইটা উৎসের যদি ওমেগা সেম হয়, তার মানে তাদের কি সেম হইতে হবে? কম্পাঙ্ক সেম হইতে হবে, ঠিক আছে? কম্পাঙ্ক সেম হইতে হবে। এখন কম্পাঙ্ক যদি সেম হয়, তার মানে আমরা জানি C ইজ ইকুয়ালস টু এফ ল্যামডা। কম্পাঙ্ক যদি সেম হয়, তার মানে কি? আমার ল্যামডাও সেম হইতে হবে। কম্পাঙ্ক যদি সেম হয়, কারণ আলোর বেগ সেম মাধ্যমে আছে, আলোর বেগ তো আর চেঞ্জ হবে না, দুইটার এফও সেম, তার মানে এই সিটাকে সেম রাখার জন্য ল্যামডাকেও সেম হইতে হবে। তার মানে তরঙ্গ দৈর্ঘ্য এবং দশা পার্থক্য দুইটা একই হইতে হবে, ঠিক আছে? মেইনলি ফার্স্টে আমরা বলি কৌণিক কম্পাঙ্ক ওমেগা দিয়ে, দেন ওইখান থেকে বুঝলাম কম্পাঙ্ক সেম হইতে হবে, ওইখান থেকে বুঝলাম যে তরঙ্গ দৈর্ঘ্য এবং ওইদিকে কি দশা পার্থক্য সেম হইতে হবে। আচ্ছা, ব্যতিচার এক ধরনের উপরিপাতন, কই? ব্যতিচার এক ধরনের আমার কি? উপরিপাতন, ঠিক আছে? ব্যতিচার হলো এক ধরনের উপরিপাতন। ব্যতিচারের ক্ষেত্রে সোর্স 1 এবং সোর্স 2 থেকে আলোক রশ্মি যায়, যায় একটা নির্দিষ্ট জায়গায়, কি হয়? একটা আরেকটার উপর উপরিপাতিত হয়, একটা আরেকটার উপর ওভারল্যাপ করে বা সুপারপজিশন হয়। তার মানে ব্যতিচারের মধ্যে দুইটা তরঙ্গ থেকে, দুইটা আলোক রশ্মি থেকে বা দুইটা আলোক উৎস থেকে, দুইটা আলোক উৎস থেকে আমার
আলোক তরঙ্গ আসতেছে এবং তারা কি হইতেছে, উপরিপাতন হইতেছে। আচ্ছা, কোন সুসংগত উৎস থেকে নির্গত তরঙ্গদ্বয় সমদশায় মিলিত হবে, সমদশায় মিলিত হবে যদি তরঙ্গদ্বয়ের পথ পার্থক্য কিরকম হয়। ঠিক আছে, আমি আগে একটা সূত্র লিখে দিই সবাই, যে দশা পার্থক্য সমান টোয়াইস পাই বাই ল্যামডা ইন্টু পথ পার্থক্য। এটা একটু মাথায় রাখবো সবাই, পরে কাজে লাগবে। আচ্ছা, এখন ফিরি। কোনো জায়গায় দুইটা তরঙ্গ উপরিপাতিত হইল, ঠিক আছে, দুইটা তরঙ্গ উপরিপাতিত হইল। এখন তারা সমদশায় মিলিত হইতে পারে অথবা বিপরীত দশায় মিলিত হইতে পারে। মাথায় রাখবা, সমদশায় মিলিত হইলে, যেহেতু আমরা আলো নিয়ে কথা বলতেছি এই চ্যাপ্টারে, সমদশায় মিলিত হইলে ওই জায়গাটা আমরা ইয়ংয়ের ডাবল স্লিট এক্সপেরিমেন্টে ব্রাইট দেখি বা উজ্জ্বল দেখি। আর বিপরীত দশায় মিলিত হইলে আমরা কি দেখি, ওই জায়গাটা ডার্ক দেখি। ঠিক আছে, ওই জায়গাটা আমরা ডার্ক দেখি বা চরম অবম যেটারে বলে। তো এটার শর্ত কি ছিল? প্রথমত ব্রাইটের জন্য আমার যে দশা পার্থক্য থাকে সেটা হইতে হয় 2n পাই। কি হইতে হয়? 2n পাই, যেখানে n এর মান 0, 1, 2 ... অর্থাৎ দশা পার্থক্য হইতে হবে কত? 0 অথবা কত 2 পাই অথবা কত 4 পাই অথবা কত 3 বসাইলে 6 পাই ... এটা হলো ব্রাইটের ক্ষেত্রে। আর যদি আমরা ডার্কের ক্ষেত্রে চিন্তা করি, যেখানে অবম হইতেছে, সেই ক্ষেত্রে আমার দশা পার্থক্য হয় হলো 2n - 1 × পাই। এখানেও n এর মান সেম, জাস্ট এখানে n এর মান 1 থেকে শুরু হয়, 0 থেকে না। এখানে n এর মান শুরু হবে 1 থেকে, অর্থাৎ 1 বসাইলে 2 1 কে 2, তার থেকে 1 গেলে 1, তার মানে শুধু পাই। 2 বসাইলে 2 2 গুণে 4, থেকে 1 গেলে 3, 3 পাই। তারপর 5 পাই। ঠিক আছে, তার মানে এই ক্ষেত্রে পাইয়ের জোড় গুণিতক, ওই ক্ষেত্রে পাইয়ের বিজোড় গুণিতক। এটা হলো দশা পার্থক্য। এখন যদি পথ পার্থক্য চিন্তা করো, ব্রাইটের ক্ষেত্রে পথ পার্থক্য ∇x, এটা হয় হলো n ল্যামডা। আর ডার্কের ক্ষেত্রে দেখো, ডার্কের ক্ষেত্রে ∇x টা হবে হলো 2n - 1 λ/2, as far as I remember। তাও একটু চেক করে নিই, দাঁড়াও। ওই ক্ষেত্রে ছিল ঠিক আছে। ঠিক আছে, আচ্ছা সূত্র ঠিক আছে। এখন দেখি, এখানে n এর মান 0 থেকে স্টার্ট হবে, তার মানে ∇x 0 বসাইলে 0, 1 বসাইলে শুধু ল্যামডা, 2 বসাইলে 2 ল্যামডা, 3 বসাইলে 3 ল্যামডা। আর এই ক্ষেত্রে ডার্কের ক্ষেত্রে শুরু হবে 1 দিয়ে, তাহলে 1 বসাও, 2 1 কে 2, 1 গেলে 1, তার মানে λ/2। 2 বসাইলে 2 2 গুণে 4, থেকে 1 গেলে 3 λ/2। 3 2 গুণে 6 - 1, 5 λ/2। এই ক্ষেত্রে হলো λ/2, 3 λ/2, 5 λ/2। এই জিনিসটা না একটু চেঞ্জ করে এভাবে লেখা যায়। দেখো 0 তো থাকলো, 0 রে আমি বলতে পারি λ/2 × 0, ল্যামডাকে বলতে পারি 2 × λ/2, 2 ল্যামডাকে বলতে পারি 4 × λ/2, 3 ল্যামডাকে বলতে পারি 6 × λ/2। তাহলে এই জায়গায় দেখো, এই জায়গায় ব্রাইটের ক্ষেত্রে λ/2 এর সাথে জাস্ট প্রথমটা বাদে, জাস্ট আমার এই প্রথমটা বাদে
প্রথমটা বাদে জাস্ট, ঠিক আছে, প্রথমটা বাদে, বাদ বাকিগুলো। λ/2 এর সাথে যেই নাম্বারটা গুণ হয়েছে সেটা হলো জোড় বা ইভেন। আর এই ক্ষেত্রে আমার λ/2 এর সাথে যেই নাম্বারটা গুণ হয়েছে সেটা হলো আমার অড বা বিজোড়, ঠিক আছে। তার মানে ব্রাইটের জন্য λ/2 এর জোড় গুণিতক, ডার্কের জন্য λ/2 এর বিজোড় গুণিতক। এখন আমরা প্রশ্নে চলে আসি। দেখো, তাহলে যদি সমদশায় মিলিত হইতে হয় তাহলে λ/2 এর যুগ্ম গুণিতক হইতে হবে, ঠিক আছে, যুগ্ম গুণিতক বা জোড় গুণিতক। আচ্ছা, এরপরে π/2 দশা পার্থক্যের সদৃশ দুটি তরঙ্গ একই দিকে ধাবিত হচ্ছে। তরঙ্গ দুটির উভয়ের বিস্তার 1 মিটার। আচ্ছা, উপরিপাতনের ফলে লব্ধি তরঙ্গের বিস্তার কত? ঠিক আছে, দুইটা তরঙ্গ আসতেছে, বুঝছো, দুইটা তরঙ্গ আসতেছে। প্রথমটার বিস্তার ধরে নাও a1। বিস্তার মানে কি, যে তরঙ্গের এই যে মাধ্যমের কণা, এটা সর্বোচ্চ সরণ যেটা, এটারে আমরা কি বলি, বিস্তার a বলি, ঠিক আছে। তাহলে প্রথমটার সরণ 1 মিটার, দ্বিতীয়টার সরণ কত? দুইটার সরণই মানে দুইটার বিস্তারই কত? 1 মিটার, ঠিক আছে। উভয়ের বিস্তার হলো আমার 1 মিটার। এখন এরা π/2 দশা পার্থক্যে মিলিত হইতেছে। তাহলে লব্ধি তরঙ্গের যে বিস্তার সেটা সিম্পলি লব্ধির সূত্র হবে। লব্ধির সূত্র কি ছিল? p² q² 2p q cos আলফা, এখানে আলফার জায়গায় দশা পার্থক্য, ঠিক আছে, সূত্রটা মাথায় রাখি। তাহলে লব্ধি তরঙ্গের যে বিস্তার সেটার সূত্র হলো √a1² + a2² + 2a1a2 cos phi। phi বুঝাইতেছে দশা পার্থক্য, ঠিক আছে। a1 এর মান হলো 1, 1 এর স্কয়ার করলে 1, a2 এর মান হলো 1, এটার স্কয়ার করলেও 1, + 2 1 1 cos phi এর মান কত? π/2। এখন cos 90 এর ভ্যালু 0, π/2 রেডিয়ান মানে কি 90 ডিগ্রি, cos 90 এর ভ্যালু 0, এটা হয়ে যাবে 0, তাহলে 1 আর 1 এ 2, অ্যানসার হবে √2, অ্যানসার হবে √2, ঠিক আছে। এরপর একই কম্পাঙ্কের দুটি তরঙ্গের বিস্তারের অনুপাত হলো 1:3। এই দুটি তরঙ্গের উপরিপাতন হলে সর্বোচ্চ এবং সর্বনিম্ন তীব্রতার অনুপাত কত হবে? তীব্রতাতে যাওয়ার আগে আমি সর্বোচ্চ এবং সর্বনিম্ন বিস্তার নিয়ে কথা বলি। দুইটা তরঙ্গ উপরিপাতিত হইতেছে, এদের বিস্তারের অনুপাত কত? 1:3। আচ্ছা, প্রথমটার বিস্তার ধরো a1, সেকেন্ডটার বিস্তার হলো a2। এই অনুপাতটা কত? 1:3, মানে 1/3। এখন আমরা একটু যোজন বিয়োজন করি। যোজন করলে a1 + a2, বিয়োজন করলে, আচ্ছা বিয়োজন আগে উল্টে আনি, তারও যদি উল্টায় নিই আমরা, দেখো তাহলে কি হবে। উল্টায় নিলে আসবে a2/a1 = 3/1, ঠিক আছে। এখান থেকে আমরা কি বলতে পারি, যদি যোজন বিয়োজন করি তাহলে আসবে a2 + a1, নিচে আসবে a2 - a1 = 3 আর 1 4, 3 থেকে 1 গেলে 2, ঠিক আছে। এখন a2 + a1, ঠিক আছে, a2 + a1 বিস্তারের যোগফল, এটা হলো আমার সর্বোচ্চ বিস্তার, আর a2 - a1 এটা হলো সর্বনিম্ন বিস্তার, a মিনিমাম, সমান 4/2, কাটাকাটি করলে আসবে 2/1। এই পর্যন্ত বুঝছি কিনা দেখো, আমি এটাই আরেকটু ভালো মতো দেখাই দিয়েছি। দেখো, আমাদের লব্ধির সূত্র মনে আছে না? ভেক্টরে পড়ছিলাম, লব্ধির সূত্র কি ছিল? সূত্র ছিল p² q² 2pq cos আলফা। এখানে আমরা পড়ছিলাম যে আলফার মান যদি 0 ডিগ্রি হয়
আলফার মান যদি 0 ডিগ্রি হয় তাহলে যে আমার লব্ধি সেটা ম্যাক্সিমাম হবে, এবং ম্যাক্সিমাম লব্ধি হয় কত, পি প্লাস কিউ। এবং আলফা যদি 180 ডিগ্রি হয় তখন আমাদের লব্ধি হবে মিনিমাম, এবং সেটা হবে পি মাইনাস কিউও হইতে পারে, কিউ মাইনাস পিও হইতে পারে, ডিপেন্ড করে কোনটা বড়, বড়টা থেকে ছোটটা বিয়োগ হবে। ঠিক আছে, তো সিমিলারলি বিস্তারের ক্ষেত্রে লব্ধি বিস্তারের সূত্র পড়লাম কি আমরা, √a1 স্কয়ার a2 স্কয়ার 2a1 a2 cos phi। ঠিক আছে, এখন এইখানে যদি আমি বলি ম্যাক্সিমাম বিস্তার a max, সেটা এই আগেরটার মতো p প্লাস কিউ মানে a1 প্লাস a2, আর মিনিমাম বিস্তার মানে a মিনিমাম, এটা হবে হয় a1 মাইনাস a2 অথবা a2 মাইনাস a1, দুইটার একটা। ঠিক আছে, এখন এটার সাথে তীব্রতার সম্পর্ক কি, আমরা জাস্ট একটা সিম্পল সূত্র মনে রাখবো। ঠিক আছে, তীব্রতার জন্য আমরা একটা সিম্পল সূত্র মনে রাখবো যে তীব্রতা ইকুয়ালস টু কে ইন্টু এ স্কোয়ার। কি বললাম, তীব্রতা ইকুয়ালস টু হলো কে ইন্টু এ স্কোয়ার, কে ইন্টু কত, এ স্কোয়ার। এখানে কে বুঝাইতেছে কি, একটা ধ্রুবক বুঝাইতেছে। তীব্রতার সূত্র আছে 2π স্কোয়ার, ঠিক আছে, 2π স্কোয়ার হ্যান ত্যান জিনিসপত্র সূত্র আছে। ঠিক আছে, আমাদের ওটা দরকার নেই, কারণ ওটা তরঙ্গের চ্যাপ্টারে ছিল, ওটা আমাদের শর্ট সিলেবাসে নেই, তাহলে ওই কমপ্লিকেশন আমরা যাবই না। আমরা জাস্ট মাথায় রাখবো i ইজ ইকুয়ালস টু কে এ স্কোয়ার। ঠিক আছে, তাহলে এখান থেকে চাইলে আমরা বলতে পারি, দেখো এখান থেকে চাইলে আমরা বলতে পারি যে i max ইকুয়ালস টু কে ইন্টু a max এর স্কোয়ার, i মিনিমাম সমান কে ইন্টু a মিনিমাম এর স্কোয়ার। ঠিক আছে, i max সমান কে ইন্টু a max এর স্কোয়ার, i মিনিমাম সমান কে ইন্টু a মিনিমাম এর স্কোয়ার। তাহলে আমি যদি দুইটার অনুপাত করি, i max নিচে i মিনিমাম, কে ইন্টু a max এর স্কোয়ার, কে ইন্টু a মিনিমাম এর স্কোয়ার, কে আর কে কাটা, তাহলে আমরা বলতে পারি i max নিচে i মিনিমাম সমান a max এর স্কোয়ার নিচে a মিনিমামের স্কোয়ার। ঠিক আছে, আমরা এটা ইউজ করব, এখন দেখো, এখন আমরা প্রশ্নে চলে আসি। দেখো এখন দেখো a max বাই a মিনিমাম এটা চলে আসছে 2/1। এখন যদি স্কোয়ার করি মানে a max এর স্কোয়ার নিচে a মিনিমামের স্কোয়ার সমান আসবে কত, 4/1। a max এর স্কোয়ার বাই a মিনিমামের স্কোয়ার, এটারে বলা যায় i max বাই কত, i মিনিমাম সমান কত, 4:1। তার মানে সর্বোচ্চ তীব্রতা এবং সর্বনিম্ন তীব্রতা, সর্বোচ্চ এবং সর্বনিম্ন তীব্রতার অনুপাত কত হবে, 4:1, 4:1। ঠিক আছে, 4:1 তুলে নিও। আচ্ছা, এখন দেখো একই কম্পাঙ্কের, আচ্ছা এটাই তো করলাম মাত্র, উপরিপাতিত দুটি তরঙ্গের বিস্তারের অনুপাত 2:1 হলে সর্বোচ্চ এবং সর্বনিম্ন তীব্রতার অনুপাত কত হবে, আগের মতো প্রশ্ন। তাহলে দুইটার দেখো বিস্তারের অনুপাত বলে দিছে, a1/a2 বলে দিছে 2:1 মানে 2/1। ঠিক আছে, এবার আর উল্টানোর দরকার নেই, যোজন করো নিচে বিয়োজন করো, 2 আর 1 3, 2 থেকে 1 গেলে 1। এটা কি বোঝায়, a max বোঝায় a1 প্লাস a2, নিচে a1 মাইনাস a2 কি বোঝায়, a মিনিমাম বোঝায়, সমান 3/1। স্কোয়ার করে দিই একসাথে, তাহলে আসবে 9/1। a max এর স্কোয়ার বাই a মিনিমামের স্কোয়ার,
এটাই কি বোঝায়, আই ম্যাক্স বাই আই মিনিমাম কত 9/1, তার মানে রেশিওটা কত 9:1, রেশিও কত আসবে 9:1। এরপরে দেখো ইয়ং এর দ্বিচির পরীক্ষায় দেখো কি বলা হয়েছে, ইয়ং এর দ্বিচির পরীক্ষায় সৃষ্ট ব্যতিচার ঝালরে পরপর দুটি উজ্জ্বল ডোরার ব্যবধান এবং একটি উজ্জ্বল ডোরার প্রস্থের মধ্যে সম্পর্ক নিচের কোনটি। আমরা হালকা একটু থিওরির আলোচনা করে আসি, মানে থিওরি আলোচনা বলতে যে সূত্র আর কিছু না। দেখো ইয়ং এর ডাবল স্লিট এক্সপেরিমেন্ট আমার সেটআপটা কিরকম ছিল, আমার এখানে একটা দেখি আচ্ছা, এটারে বলছিলাম আমরা সোর্স 1, এটারে বলছিলাম আমরা সোর্স 2। এই দুই সোর্সের ঠিক আছে মধ্যবর্তী যেই দূরত্ব ছিল বা ব্যবধান ছিল সেটারে বলছিলাম আমরা স্মল ডি, আর এই চির হতে পর্দার যে ব্যবধান সেটার আমরা বলছিলাম ক্যাপিটাল ডি। ঠিক আছে, এটা হলো পর্দা বা স্ক্রিন। তো একদম এই দুইটা সোর্সের মাঝ বরাবর থেকে একদম অপোজিটে এখানে আমরা কি পাবো, সেন্ট্রাল ব্রাইট পাবো, সেন্ট্রাল ব্রাইট বা কেন্দ্রীয় উজ্জ্বল, এই জায়গাটা হবে উজ্জ্বল। ঠিক আছে, দেন তারপরে কি হবে এই অনুজ্জ্বল, তারপরে কি হবে এই অনুজ্জ্বল হবে দুই সাইডেই, তারপর একটা ব্রাইট হবে, আবার কি হবে ডার্ক হবে। এভাবে করে ব্রাইট ডার্ক আসতে থাকবে। ঠিক আছে, তো এই ক্ষেত্রে আমরা সূত্র যা যা পড়বো, ঠিক আছে, প্রথমত সূত্র কি পড়বো দেখো, প্রথমত একটা ইম্পর্টেন্ট সূত্র যেটা বেশিরভাগ জনই আমরা স্কিপ করে যাই, সেটা হলো ডেল এক্স ইকুয়ালস টু ডি সাইন থিটা। এটা মাথায় রাখবা, এইটা অনেক জায়গায় কাজে লাগে, তোমার হয়তো ডিরেক্টলি এইচএসসিতে কাজে নাও লাগতে পারে, বাট এই সূত্রটা ইম্পর্টেন্ট, ডেল এক্স ইকুয়ালস টু ডি সাইন থিটা। দেন আমাদের রেগুলার সূত্রগুলো আসি। রেগুলার সূত্র কি কি ছিল, যে ব্রাইটের ক্ষেত্রে এনতম ব্রাইটের দূরত্ব, মানে কেন্দ্র থেকে দেখো কেন্দ্র থেকে এটা প্রথম ডার্ক প্রথম ব্রাইট, দ্বিতীয় ডার্ক দ্বিতীয় ব্রাইট, তৃতীয় ডার্ক তৃতীয় ব্রাইট, এভাবে করে আসতে থাকবে। কেন্দ্র থেকে এনতম উজ্জ্বলের দূরত্ব, ধরো আমি বললাম যে আমার এনতম একটা উজ্জ্বল ডোরা আছে এইদিকে, এটা কয় নাম্বার 20 যে কোনো কিছু হইতে পারে। ঠিক আছে, এখন আমার কেন্দ্র থেকে এটার যে দূরত্ব, সেটার আমি বললাম xn। এখন এটার সূত্র কি আসবে, xn এর সূত্র আসবে n ল্যামডা ডি বাই কত ডি। n দ্বারা কি বুঝাইতেছে কততম, ল্যামডা দ্বারা তরঙ্গ দৈর্ঘ্য, ডি দ্বারা তোমার চির হতে পর্দার দূরত্ব, স্মল ডি হলো চির দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব। এখন যদি আমরা ডার্কের ক্ষেত্রে যাই, ডার্কের ক্ষেত্রে কেন্দ্র থেকে এনতম ডার্কের দূরত্ব 2n-1 ল্যামডা ডি বাই 2d, ল্যামডা ডি বাই কত 2d। ঠিক আছে, আচ্ছা তাহলে এই হলো আমার ব্রাইটের ক্ষেত্রে, এই হলো আমার ডার্কের ক্ষেত্রে। ঠিক আছে, দেন আমার এই বাদে আর কি সূত্র আছে, আর দুইটা সূত্র আছে এই বাদে। একটা হলো ডোরা ব্যবধান, কি বললাম একটা সূত্র কি আমার ডোরা ব্যবধান, ডোরা ব্যবধান কি দেখো, ডোরা ব্যবধানকে আমরা প্রকাশ করি x দ্বারাই প্রকাশ করলাম, ধরো x d দ্বারাই প্রকাশ করলাম। ডোরা ব্যবধান মানে হলো পরপর দুইটা
ব্রাইটের দূরত্ব ধরো এ একটা ডার্ক, এ একটা ব্রাইট, এ একটা ডার্ক, এ একটা ব্রাইট। এখন দূরত্ব আমরা নেই হলো সেন্টার থেকে সেন্টারে, একটা ডার্ক থেকে আরেকটা ডার্কের সেন্টারের দূরত্ব অথবা একটা ব্রাইট থেকে আরেকটা ব্রাইটের সেন্টারের দূরত্ব, দূরত্ব সেমই আসবে। সূত্র কি আসবে? ল্যামডা ডি বাই ডি। আর আরেকটা সূত্র ছিল, সেটা ছিল হলো আমার ডোরা প্রস্থের, ঠিক আছে, ডোরা প্রস্থের বা ফ্রিঞ্জ উইডথ বলে এটাকে। ডোরা প্রস্থকে প্রকাশ করি আমরা বিটা দ্বারা। বিটার সূত্র হলো ল্যামডা ডি বাই 2d, ঠিক আছে। ল্যামডা ডি বাই কত? 2d। ল্যামডা ডি বাই কত? 2d, ঠিক আছে। ল্যামডা ডি বাই কত? 2d। এই হলো আমাদের সূত্র। তাহলে আমরা চলে যাই, দেখি। আচ্ছা, বলা হয়েছে ইয়ং এর দ্বিচির পরীক্ষায় সৃষ্ট ব্যতিচার ঝালরে পরপর দুইটা উজ্জ্বল ডোরার ব্যবধান, মানে ডোরা ব্যবধান যেটা, সেটাকে প্রকাশ করছে ওরা ডেল এক্স দ্বারা, ঠিক আছে। সেটাকে প্রকাশ করছে ডেল এক্স দ্বারা। ডেল এক্স এর সূত্র আমরা জানি কি? ল্যামডা ডি বাই কত? ডি। এবং একটি উজ্জ্বল ডোরার প্রস্থ, মানে ডোরা প্রস্থ, ঠিক আছে, ডোরা প্রস্থ, এদের মধ্যে সম্পর্ক কি? ডোরা প্রস্থকে প্রকাশ করছে ওরা ডেল এই দ্বারা, এই ডেল দ্বারা, ঠিক আছে। আচ্ছা, দেখি তাহলে। এখন এটা থেকে যদি ডোরা প্রস্থে আমরা যেতে চাই, ডোরা প্রস্থের সূত্র কি? ল্যামডা ডি বাই 2d। আমার যেহেতু 2 ছিল না, আমি সামনে একটা 2 দিয়ে ব্যালেন্স করলাম। তাহলে আমরা বলতে পারি ডেল এক্স বা ডোরা ব্যবধান, পরপর দুইটা উজ্জ্বলের ব্যবধান সমান 2 ইন্টু ডোরা প্রস্থ, ঠিক আছে। এই গেল। এরপরে দ্বিচির পরীক্ষায় চির দুটির ব্যবধান দ্বিগুণ এবং চির হতে পর্দার দূরত্ব দ্বিগুণ করলে ডোরা প্রস্থ কত হবে, ঠিক আছে। নরমাল অবস্থায় ডোরা প্রস্থের সূত্র কি দেখো? নরমাল অবস্থায় ডোরা প্রস্থের সূত্র দেখো। আচ্ছা, নরমাল অবস্থায় ডোরা প্রস্থের সূত্র হলো ল্যামডা ডি বাই কত? 2d। এখন অবভিয়াসলি ডোরা প্রস্থ চেঞ্জ হবে। কেন চেঞ্জ হবে? দেখো কি কি চেঞ্জ করছে। আচ্ছা, চির দুটির ব্যবধান মানে স্মল ডি এবং চির হতে পর্দার দূরত্ব সেটা হলো ক্যাপিটাল ডি। চির দুটির ব্যবধান সেটা হলো স্মল ডি, চির হতে পর্দার দূরত্ব। দেখো চির হতে পর্দার দূরত্ব দ্বিগুণ করছে, মানে ক্যাপিটাল ডি এর বদলে এখন 2d নিয়ে আসছে। আর বলছে যে চির দুটির ব্যবধানও দ্বিগুণ করছে। চির দুটির ব্যবধানও কি করছে? স্মল ডি এর বদলে 2 ইন্টু স্মল ডি। 2 আর 2 কাটা, তাহলে ল্যামডা ডি বাই 2d। এটা তো আগের ডোরা প্রস্থই ছিল, তার মানে নতুন ডোরা প্রস্থ আগের ডোরা প্রস্থ তো সেমই থাকলো, তার মানে অপরিবর্তিত থাকবে। এরপর 0.2 মিলিমিটার ব্যবধান বিশিষ্ট দুটি চির হতে, মানে চির দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব স্মল ডি বলে দিছে 0.2 মিলিমিটার থেকে মিটারে যেতে হবে, এই জন্য 10 ইনভার্স 3। এরপরে দেখো, আচ্ছা, দুটি চির হতে 1.2 মিলিমিটার দূরে অবস্থিত, 1.2 মিলিমিটার দূরে অবস্থিত পর্দা মিটার হবে, 1.2 মিটার হবে, ঠিক আছে, 1.2 মিটার হবে। আচ্ছা, তো চির হতে 1.2 মিটার মানে ক্যাপিটাল ডি এর মান হলো 1.2 মিটার, এত দূরে অবস্থিত পর্দার সৃষ্ট উজ্জ্বল ডোরার প্রস্থ, উজ্জ্বল ডোরা হোক অন্ধকার ডোরা হোক, ডোরা প্রস্থের সূত্র সেমই থাকে। তাহলে আমার যে ডোরা প্রস্থ বিটা ছিল সেটা বলে দিছে কত? 1.74 মিলিমিটার থেকে আমরা মিটারে নিব, এই জন্য 10 ইনভার্স কত? 3। ব্যবহৃত আলোর তরঙ্গ দৈর্ঘ্য কত? দেখো ডোরা প্রস্থের সূত্র কি? ল্যামডা ডি বাই কত? 2d সমান 1.74 ইন্টু 10 ইনভার্স কত? 3। এখান থেকে আমরা বলতে পারি যে ল্যামডা বা তরঙ্গ দৈর্ঘ্য সমান 1.74 ইন্টু 10 ইনভার্স 3 ইন্টু 2 ইন্টু স্মল ডি উপরে যাবে, নিচে ক্যাপিটাল ডিটা নিচে আসবে, মান বসাও।
1.74 ইন্টু 10 ইনভার্স 3 টু স্মল ডি এর মান হলো 0.2 ইন্টু 10 ইনভার্স 3, নিচে ক্যাপিটাল ডি হলো 1.2, অ্যান্সার আসে 5.8 ইন্টু 10 ইনভার্স 7। আচ্ছা, অ্যাংস্ট্রমে গেছে ওরা, ঠিক আছে। আমরা পরের স্লাইডে চলে যাই। আমার অ্যান্সার আসছে হলো 5.2 ইন্টু 5.8। টেন ইনভার্স 7, এটা আমার মিটার আসছে, ঠিক আছে। মিটার থেকে যদি অ্যাংস্ট্রম যাইতে হয় তাহলে তুমি 10 এর পাওয়ার 10 দ্বারা গুণ করে দিবা, তুমি অ্যাংস্ট্রমে চলে যাবে। তাহলে অ্যান্সারকে আমরা 10 এর পাওয়ার 10 দ্বারা গুণ করি, অ্যান্সার আসে 5800। ঠিক আছে, তাহলে কত দ্বারা গুণ করব? 10 এর পাওয়ার 10 দ্বারা। এরপরে দেখো, ইয়ং এর দ্বিচির পরীক্ষায় কোন বর্ণের আলো ব্যবহার করলে ব্যতিচার ডোরার বিস্তার, দেখো ব্যতিচার যে ডোরা ছিল, এই ডোরার বিস্তার বলতে বুঝাইতেছে ডোরা প্রস্থ। ডোরার বিস্তার যত বড় হবে, ডোরার বিস্তার বলতে বুঝাইতেছি ডোরার প্রস্থটা যত বড় হবে, ঠিক আছে। তো আমার ডোরা প্রস্থ কি চাইছে? ডোরা প্রস্থ সবচেয়ে কম চাইছে। দেখি ডোরা প্রস্থের সূত্র কি ছিল? ডোরা প্রস্থের সূত্র ছিল ল্যামডা ডি বাই কত? 2d। আচ্ছা, এখন আমার 4 ধরনের আলো নিছে। এই আলোগুলোর ক্ষেত্রে আমার সেটআপের কিন্তু কোনো চেঞ্জ বলে নেই, যে চিরদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব চেঞ্জ করে দাও, পর্দার দূরত্ব, এগুলো কিছু বলে নেই। তার মানে আমার এগুলো কোনো চেঞ্জ হবে না, ঠিক আছে। আমার এইগুলার কোনো চেঞ্জ হবে না, এই d/2d চেঞ্জ হবে না। তার মানে এগুলোর যদি কনস্ট্যান্ট চিন্তা করো, ধ্রুবক চিন্তা করো, ধ্রুবক উঠাই দিলে একটা সমানুপাতিক ল্যামডা, অর্থাৎ ল্যামডা যত কম হবে বিটা বা ডোরা প্রস্থ বা ডোরার বিস্তার তত কম হবে। এখন এর মধ্যে ল্যামডা সবচেয়ে কম কার? আমরা জানি ছন্দ কি ছিল? ভিবগিয়র, তাই তো। এর মধ্যে ল্যামডা সবচেয়ে বেশি কার? রেডের। তাহলে ও তো এমনি বাদ, ওর ল্যামডা বেশি, তার মানে ডোরা প্রস্থ বেশি হবে, ও বাদ। এর মধ্যে সবচেয়ে কম হলো ভায়োলেট, মানে বেগুনি। তার মানে বেগুনির তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে কম, বেগুনির ডোরা প্রস্থ বা ডোরার বিস্তারও কি হবে? সবচেয়ে কম হবে, ঠিক আছে। এরপর দেখো, ইয়ং এর দ্বিচির পরীক্ষায় সোডিয়াম আলো ব্যবহার করছে, ল্যামডা বলে দিছে 5898 অ্যাংস্ট্রম। ব্যবহার করলে আমার যে পর্দা ছিল, পর্দায় 92টা ডোরা পাওয়া যাবে। আচ্ছা, যদি সবুজ আলো ব্যবহার করে তাহলে কতগুলা ডোরা পাওয়া যাবে, ঠিক আছে। এখন দেখো, এই ধরো আমার পর্দা, ঠিক আছে। এই পর্দার মধ্যে সাপোজ n সংখ্যক ডোরা আছে, ঠিক আছে। n সংখ্যক ডোরা আছে, যেটা প্রথমে বলে দিচ্ছে যে 92টা ডোরা আছে। আমার এখানে কয়টা ডোরা আছে? দেখো, 92টা ডোরা আছে। আচ্ছা, প্রতিটা ডোরা প্রস্থ ধরো বিটা, তাহলে একটা ডোরা প্রস্থ হলো বিটা, এভাবে 1টা 2টা 3টা 4টা এমনি করে 92টা ডোরা মিলে এই পর্দাটা পুরা ফিল আপ করা হয়েছে, ঠিক আছে। তার মানে এই পর্দার দৈর্ঘ্য সমান কি আসবে? 92টা ডোরা ইন্টু প্রতিটা ডোরা প্রস্থ, ঠিক আছে। এবং এটা আমরা কোন আলো ব্যবহার করছি? সোডিয়াম আলো ব্যবহার করছি। তাহলে বিটার নিচে আমরা সোডিয়াম লিখে দিই, ঠিক আছে। বিটার নিচে আমরা সোডিয়াম লিখে দিলাম। এখন দেখো, আমরা অন্য একটা আলো ব্যবহার করছি, সবুজ আলো ব্যবহার করছি। সবুজ আলোর তরঙ্গ দৈর্ঘ্য চেঞ্জ হয়ে গেছে, ল্যামডা চেঞ্জ হয়ে গেছে। যেহেতু ল্যামডা চেঞ্জ হয়েছে, বুঝো, যেহেতু আমার ল্যামডা চেঞ্জ হয়েছে, ঠিক আছে। যেহেতু আমার ল্যামডা চেঞ্জ হয়েছে, তাহলে দেখো ডোরা প্রস্থ অবভিয়াসলি চেঞ্জ হবে, ঠিক আছে। এখন একটু ভাবো, তুমি যখন সেটআপটা চেঞ্জ করছো, সেটআপ চেঞ্জ করো না, মেইনলি আলোটা চেঞ্জ করে যখন তুমি আবার এক্সপেরিমেন্টটা করছো, পর্দা যতটুকু ছিল, পর্দার দৈর্ঘ্য কিন্তু সেমই আছে। পর্দার দৈর্ঘ্য যা ছিল ওটা কিন্তু চেঞ্জ হয়নি। ধরো পর্দার দৈর্ঘ্য ছিল 100 মিটার, ধরে নাও 100 মিটার। এবং আগে যখন সোডিয়াম আলো ইউজ করছো, প্রতি ডোরা প্রস্থ ছিল 1 মিটার, ধরে নাও 1 মিটার ছিল।
তাহলে এখানে কয়টা ডোরা আটবে? 100টা। এখন যখন তুমি সবুজ আলোতে চলে গেছো তখন ধরো প্রতিটা ডোরা প্রস্থ 2 মিটার এবং পর্দার দৈর্ঘ্য 100 মিটারই আছে, তাহলে এইখানে আমার ডোরা আটবে কয়টা? 50টা। ডোরা কমে যাবে, ডোরার প্রস্থ যেহেতু বেড়ে গেছে ডোরার সংখ্যা কমে যাবে, ঠিক আছে? তো সোজা কথা, আমার দুই ক্ষেত্রে সেম থাকবে কোনটা? পর্দার প্রস্থটা বা পর্দার যে দৈর্ঘ্যটা সেটা সেম থাকবে। তাহলে আমরা ধরলাম সবুজ আলো ইউজ করলে আমার ডোরা হবে n সংখ্যক এবং প্রতিটার ডোরা প্রস্থ হলো বিটা, এখানে লিখে দেই জি মানে গ্রিন। n সংখ্যক ডোরা, বিটা হলো ডোরা প্রস্থ, গুণ করলে আমি টোটাল পর্দার হাইট পাবো। আর এই ক্ষেত্রেও 92টা ডোরা, প্রতিটা ডোরা প্রস্থ হলো বিটা, এই ক্ষেত্রে গুণ করলে আমি পর্দার হাইট পাবো, ঠিক আছে? তাহলে দেখি 92 ইন্টু ডোরা প্রস্থের সূত্র কি? ল্যামডা ডি বাই 2d। এখানে ল্যামডাটা কার জন্য? সোডিয়াম আলোর ল্যামডা। এখানে n, এখানেও সূত্র ল্যামডা ডি বাই কত? 2d। এখানে ল্যামডাটা কার? গ্রিন। তাহলে দেখো এখানে ডি কাটা যায়, 2 কাটা যায়, ডি কাটা যায়, ডি কাটা যায়, 2 কাটা যায়, ডি কাটা যায়, ঠিক আছে? তাহলে থাকে কি? তাহলে এখানে থাকে হলো, দেখো বাম সাইডে থাকে হলো 92 ইন্টু ল্যামডা সোডিয়াম, এখানে থাকে হলো n ইন্টু ল্যামডা গ্রিন, n ইন্টু ল্যামডা গ্রিন। আচ্ছা, তাহলে আমার লাগবে ল্যামডা, আমার লাগবে n, আমার লাগবে হলো n। 92 ইন্টু ল্যামডা সোডিয়াম, এটার নিচে ল্যামডা গ্রিন নিয়ে এসো। তাহলে 92 ইন্টু সোডিয়ামের ল্যামডা কত ছিল? সোডিয়ামের ছিল হলো 5898, 5898 অ্যাংস্ট্রম ছিল মিটারে নেওয়ার জন্য 10^10, আর এখানে ছিল 5461 ইন্টু মিটারে নেওয়ার জন্য 10^10। মিটারে নেওয়ার ঝামেলা না করলেও হইতো, কারণ এই 10^10 এমনিও কাটা যাবে। তাহলে এটা মান বের করি, 92 ইন্টু 5898, এটা আসে হলো 99.36। তার মানে 100 তো বলা যাবে না, 99, ঠিক আছে? তাহলে অ্যান্সার কত আমার? 99। এরপর ইয়ং এর দ্বিচির পরীক্ষায় চিরদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব, 3 গুণ করলে ডোরা ব্যবধান কি আসবে? দেখো ডোরা ব্যবধানের সূত্র কি? ডোরা ব্যবধানের সূত্র হলো ল্যামডা ডি বাই ডি। এখন ডোরা ব্যবধান এখন চেঞ্জ হয়ে যাবে, কারণ তুমি কি চেঞ্জ করছো? তুমি ল্যামডা সেম রাখছো, তুমি চিরদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব, চিরদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব স্মল ডি, সেটা কয় গুণ করে দিছো? 3 গুণ, মানে ডি এর জায়গায় 3d। এই 3টা বাইরে আনো 1/3 আকারে, আর এখানে থাকে ল্যামডা ডি বাই ডি। তাহলে x বার সমান 1/3 ইন্টু এই ল্যামডা ডি বাই ডি, এটা কি হবে? আমার x হবে। তার মানে পুরাতন ডোরা ব্যবধানের 1/3 মানে 1/3 হবে। ইয়ং এর দ্বিচির পরীক্ষায় তৃতীয় অন্ধকার ঝালরের ক্ষেত্রে, তৃতীয় অন্ধকার ডোরার ক্ষেত্রে তরঙ্গদ্বয়ের মধ্যে পথ পার্থক্য কত? আমরা জানি অন্ধকারের ক্ষেত্রে পথ পার্থক্যের সূত্র কি? del x equals to 2n-1 into lambda by 2, ঠিক আছে? 2n-1 lambda by 2, ঠিক আছে? এই ক্ষেত্রে n এর মান কত? 1 2 3 ডট ডট ডট, আমার লাগবে 3 নাম্বারটা। তাহলে এখানে 3 বসাও, 3 নাম্বারটা যেহেতু লাগবে, n এর মান 3 বসাও। তাহলে 3 দুগুণে 6, 6 থেকে 1 গেলে 5, অ্যান্সার আসবে 5 lambda by 2। 7 lambda by 2 না, 5 lambda by 2। ওরা +1 দিয়ে করছে, বাট এখানে ভুল করছে। তৃতীয় অন্ধকার ঝালরের ক্ষেত্রে ইয়ং এর দ্বিচির পরীক্ষায় তৃতীয়
না ঠিক আছে 5 ল্যামডা বাই 2 হবে, ওরা ভুল করছে। আচ্ছা দেখি, ইয়ং এর দ্বিচির পরীক্ষায় দুটি পাশাপাশি উজ্জ্বল ডোরা সৃষ্টির জন্য, ইয়ং এর দ্বিচির পরীক্ষায় পাশাপাশি দুইটা উজ্জ্বল ডোরা সৃষ্টির জন্য উৎসদয় থেকে আগত তরঙ্গ দৈর্ঘ্যের মধ্যকার পথ পার্থক্য কত হবে? এই ম্যাথটা একটু ইন্টারেস্টিং। আমরা জানি ইয়ং এর দ্বিচির পরীক্ষায় একটা ব্রাইট হয় বা একটা উজ্জ্বল হয়, দেন একটা ডার্ক বা অন্ধকার, উজ্জ্বল অন্ধকার, উজ্জ্বল অন্ধকার, উজ্জ্বল অন্ধকার, এভাবে করে হয়। এখানে বলছে যে পাশাপাশি দুইটাই উজ্জ্বল হবে, ঠিক আছে, পাশাপাশি দুইটাই কি হবে? উজ্জ্বল হবে। এখন কথা বুঝো, আমরা জানি এনতম ডোরাটা উজ্জ্বল হবার জন্য, উজ্জ্বল হবার জন্য শর্ত কি? যে তার পথ পার্থক্য কত হইতে হবে? এন ল্যামডা হইতে হবে, ঠিক আছে। তার আগের যে উজ্জ্বল ডোরাটা ছিল, অবভিয়াসলি মাঝে একটা ডার্ক ছিল, তার আগের যে উজ্জ্বল ডোরাটা সেটা ছিল n-1 তম। তার আগেরটা কি ছিল? n-1 তম। প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ এমনি করে n তম, n এর আগেরটা কি? n-1 তম। এর ক্ষেত্রে আমার ডেল এক্স এর মানটা কত হইতে হবে? n-1 ল্যামডা, ঠিক আছে। এখন ধরো এই দুইটা পাশাপাশি আছে, এই দুইটা কি আছে? পাশাপাশি আছে। তো এই দুইটা যদি পাশাপাশি থাকে তাহলে এদের মধ্যকার পথ পার্থক্য কত হবে? দেখো, এদের মধ্যকার পথ পার্থক্য হবে এইটা থেকে এটা বিয়োগ দিয়ে দাও। উপরে ছিল n ল্যামডা, এটার পথ পার্থক্য, নিচেরটা হলো n-1 ইন্টু ল্যামডা। তাহলে দেখো n ল্যামডা মাইনাস n ল্যামডা মাইনাসে মাইনাসে প্লাস 1 ইন্টু ল্যামডা, মানে শুধু ল্যামডা। তাহলে অ্যান্সার থাকে কত? শুধু ল্যামডা, ঠিক আছে, শুধু ল্যামডা। তরঙ্গ মুখের উপরস্থ কণাসমূহের দশা পার্থক্য কত? 0, ঠিক আছে। আমরা জানি তরঙ্গ মুখের উপরে, বুঝছো, তরঙ্গ মুখের উপরে যে কণাসমূহ আছে বা বিন্দু সমূহ আছে, আমরা জানি যে একটা মাধ্যমের উপরস্থ সমদশা সম্পন্ন বিন্দু সমূহ নিয়ে যেই সঞ্চার পথটা গঠিত হয় সেটারে আমরা বলি কি? তরঙ্গ মুখ। অর্থাৎ তরঙ্গ মুখের উপরের প্রতিটা কণা সেম দশায় আছে, একই দশায় আছে, তার মানে দশার পার্থক্য কত? 0। এই প্রথম কণার দশা ধরো 30 ডিগ্রি, দশা বলতে আমরা অ্যাঙ্গেলটা বুঝাইতেছি। সেকেন্ডটারও দশা কত? 30 ডিগ্রি। থার্ডেরও দশা কত? 30 ডিগ্রি। তাহলে ডিফারেন্স বা দশা পার্থক্য কত? 0, ঠিক আছে, দশা পার্থক্য কত? 0। একটি তরঙ্গের দুটি বিন্দুর মধ্যে পথ পার্থক্য মানে ডেল এক্স বলে দিছে। পথ পার্থক্য মানে বলে দিছে হলো ডেল এক্স বলে দিছে 3 ল্যামডা বাই কত? 4। ওই বিন্দুদ্বয়ের মধ্যে দশা পার্থক্য হলো পাই, যেটার সূত্র হলো 2 পাই বাই ল্যামডা ইন্টু পথ পার্থক্য আসছে 3 ল্যামডা বাই 4। ল্যামডা কাটা 2 দ্বারা 4 রে কাটলে 2 আসে, তাহলে অ্যান্সার আসবে হলো 3 পাই বাই 2। 3 পাই বাই কত? 2। এরপর দেখো, উপরের চিত্র মোতাবেক বা উপরের চিত্র হতে এ এবং বি বিন্দুর মধ্যকার দশা পার্থক্য কত? ঠিক আছে, এ বিন্দু কই? খুঁজো। এ হলো এ বিন্দু, এই একবার ঘুরে যখন আবার এই সিমিলার বিন্দুতে আসবে তখন বুঝবা একটা তোমার সাইকেল কমপ্লিট হয়েছে, ঠিক আছে। তরঙ্গের তোমার একটা সাইকেল কমপ্লিট হয়েছে, ঠিক আছে। আচ্ছা, এই একবার সাইকেল কমপ্লিট হওয়াতে, বুঝছো, একবার সাইকেল কমপ্লিট হওয়াতে তোমার তরঙ্গ যতদূর যাবে, তরঙ্গ যতটুক পথ অতিক্রম করবে সেটারে বলা হয় তার তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা, ঠিক আছে। আচ্ছা, এবং এই একবার যে তার সাইকেল কমপ্লিট হইল, এই চক্রের মধ্যে বা সাইকেলের মধ্যে দেখবা 4টা ধাপ আছে। দেখো 1 2, আচ্ছা আমি আলাদা কালিতে দেখাই। দেখো 1, ঠিক আছে, 2 3 4, ঠিক আছে। তাহলে এখানে এই টোটাল 4টা যে ধাপ সে কমপ্লিট করলো, 1 2 3 4, এই যে টোটাল দূরত্বটা, এই টোটাল দূরত্বটা আমার হলো ল্যামডা,
তাহলে প্রতি স্মল স্মল 4 স্টেপ যে হইছে, প্রতি স্টেপে সে কতটুকু গেছে, λ/4 করে গেছে। এখন এইখান থেকে আবার যখন ঘুরে, দেখো আবার যখন ঘুরে 1 2 3 4 ধাপ কমপ্লিট করে এখানে আসবে, আবার আরেকটা সাইকেল কমপ্লিট হবে, আবার সে ল্যামডা পরিমাণ দূরত্ব অতিক্রম করবে। বাট এইখানে দেখো এই বিন্দু থেকে বিতে আসায় এই টোটাল সাইকেলের একটা ধাপ কমপ্লিট হয়েছে, 1 2 3 4, তার মানে একটা ধাপ কমপ্লিট হয়েছে। তার মানে এই টুকের মধ্যে সে কতটুক দূরত্ব গেছে, λ/4। তার মানে এ থেকে এই পর্যন্ত আসায় তার অতিক্রান্ত দূরত্ব কত, ল্যামডা, আর এখান থেকে বি পর্যন্ত কত, λ/4। ঠিক আছে, তার মানে কত আসে, 5 λ/4। এটা হলো তার পথ পার্থক্য, এ এবং বি এর মধ্যে পথ পার্থক্য কত, λ/4। মানে অতিক্রান্ত দূরত্ব যেটা, সেটাই কত আসতেছে, 5 λ/কত 4 আসতেছে। উপরের চিত্র মোতাবেক এ এবং বি বিন্দুর মধ্যকার দশা পার্থক্য কত? আমরা জানি দশা পার্থক্য সমান টুয়াইস পাই বাই ল্যামডা ইন্টু পথ পার্থক্য। পথ পার্থক্য 5 λ/4। ল্যামডা আর ল্যামডা কাটা, 2 দ্বারা 4 রে কাটো 2 আসবে, তাহলে আসে 5π/2। 5π কত আসবে, 2 আসবে। এরপরে দেখো সরু চিরের মধ্য দিয়ে গমনের পর আলোক রশ্মি জ্যামিতিক ছায়া অঞ্চলে প্রবেশ করাকে কি বলে, অপবর্তন বলে। যে আলো যখন, থিওরিটা এইভাবে বলা হয়, আলো যখন কোনো ওপাক বস্তুর মধ্য দিয়ে যায়, মানে অস্বচ্ছ বস্তুর মধ্য দিয়ে যায়, তখন ওই কর্নারের দিক ক্রস করার সময় আলো বাঁকায় যায়, অ্যান্ড বাঁকায় সে এমন একটা অঞ্চলে চলে আসে যে অঞ্চলে অন্ধকার থাকার কথা ছিল, বাট সে ওই অঞ্চলে চলে গেছে। অ্যান্ড এই ধর্মটাকে, এই ক্যারেক্টারিস্টিকটাকে আমরা বলতেছি আলোর অপবর্তন। ঠিক আছে, অপবর্তন কয় প্রকার? অপবর্তন 2 ধরনের হয়, একটা হয় ফ্রেনেল শ্রেণীর অপবর্তন, আর একটা ফ্রনহফার শ্রেণীর অপবর্তন। ঠিক আছে, একটা ফ্রেনেল আর একটা কি, ফ্রনহফার। ঠিক আছে, ফ্রেনেল এটার ক্ষেত্রে আমরা এমসিকিউর জন্য একটা জিনিস মাথায় রাখবো, এটার ক্ষেত্রে আর এইটার ক্ষেত্রে তরঙ্গ মুখের প্রকৃতি দেখো। এটার তরঙ্গ মুখ হয় হলো তোমার অভিসারী এবং গোলীয়, আর এটার হয় হলো সমান্তরাল এবং সমতল। পরে আমাদের আছে দেখো, অপসারী। ফ্রেনেল শ্রেণীর অপবর্তনে আলোক রশ্মি সমূহের যে তরঙ্গ মুখ, সেটা হয় হলো অপসারী। ঠিক আছে, অপসারী এবং কি হয়, গোলীয় হয়। এবং ফ্রনহফার শ্রেণীর ক্ষেত্রে সমান্তরাল এবং সমতল হয়। এই দুইটা ইনফরমেশন আমরা একটু কষ্ট করে মাথায় রাখবো। তোমার আবারও বলতেছি, ফ্রেনেল শ্রেণীর ক্ষেত্রে কি হয়, অপসারী এবং গোলীয়, আর ফ্রনহফারের ক্ষেত্রে হয় সমান্তরাল এবং সমতল। আচ্ছা, একক রেখা ছিদ্রে অপবর্তনে চলে আসছি আমরা। একক রেখা ছিদ্রে ল্যামডা তরঙ্গ দৈর্ঘ্যের আলো দ্বারা অপবর্তনের ফলে থিটা অপবর্তন কোণে অপবর্তন ঝালর তৈরি হলো। প্রথম অবম বিন্দু গঠনের শর্ত দেখো, প্রথম অবম বিন্দু গঠনের শর্ত হলো a sin থিটা ইকুয়ালস টু কত, ল্যামডা। সেকেন্ডটার ক্ষেত্রে a sin থিটা সমান 2 ল্যামডা, থার্ডের ক্ষেত্রে 3 ল্যামডা, ফোর্থের ক্ষেত্রে 4 ল্যামডা। ঠিক আছে, আমরা ডিরেক্ট এমসিকিউর জন্য মাথায় রাখবো, যেহেতু আমাদের এমসিকিউ ক্লাস, আমাদের থিওরি ডেপথে যাওয়ার টাইম নেই, এই জন্য আমি এটা তোমার ফুল এক্সপ্লেনেশন আর দিতেছি। তাহলে কি বললাম, তোমার অ্যান্সার কি হবে, a sin থিটা সমান ল্যামডা। অপবর্তনের ক্ষেত্রে প্রথম অবমের শর্ত হলো a sin থিটা সমান ল্যামডা। এই অপবর্তনই যদি আমরা অপবর্তন গ্রেটিং দিয়ে করি, তাহলে চেঞ্জ হবে জাস্ট একটা জায়গায়, a প্লাস বি সাইন থিটা সমান হবে ল্যামডা। আবার কিছু কিছু জায়গায় a প্লাস বি কে ডি দ্বারাও প্রকাশ করে, তাহলে সূত্র এইভাবে আসতে পারে, ডি সাইন থিটা সমান ল্যামডা। এটা হলো নর্মাল অপবর্তনে, আর এটা হলো গ্রেটিং দ্বারা অপবর্তন। ঠিক আছে,
আচ্ছা, নিচের কোনটি হাইগেন্স তরঙ্গ তত্ত্বের সাহায্যে ব্যাখ্যা করা যায় না? দেখো, আলোর যে তত্ত্বগুলো ছিল, এই তত্ত্বের মধ্যে প্রথমত নিউটনের তত্ত্ব ছিল। ঠিক আছে, নিউটন কি তত্ত্ব দিয়েছিল আমাকে? যে নিউটনের কণা তত্ত্ব, নিউটনস কর্পাসকুলার থিওরি। ওটার মধ্যে নিউটন বলছিল যে আলো হলো কণা। দেন ওই থিওরিটা যখন ভুল প্রমাণিত হইলো, দেন আমরা হাইগেন্সের তত্ত্ব নিলাম। হাইগেন্সের তত্ত্বের মধ্যে উনি বলছিল আলো একটা যান্ত্রিক তরঙ্গ। ওইটাও ভুল ছিল কাইন্ড অফ, কারণ আলোকে আমরা তড়িৎচুম্বকীয় তরঙ্গ। তো হাইগেন্সের তত্ত্ব দ্বারা প্রতিফলন ব্যাখ্যা করা যায়, প্রতিসরণ ব্যাখ্যা করা যায়, অপবর্তন ব্যাখ্যা করা যায়, তোমার ব্যতিচার ব্যাখ্যা করা যায়। জাস্ট একটা জায়গায় উনি আটকাইছে, সেটা হলো সমাবর্তনটা ব্যাখ্যা করতে পারে না। হাইগেন্সের তত্ত্ব দ্বারা কি ব্যাখ্যা করা যায় নাই? সমাবর্তনটা ব্যাখ্যা করা যায় নাই। তার মানে হাইগেন্সের তত্ত্ব দ্বারা কোনটা ব্যাখ্যা করা যায় নাই? সমাবর্তন ব্যাখ্যা করা যায় না। আচ্ছা, পানির প্রতিসরাঙ্ক মানে মিউ বলে দিছে, পানির প্রতিসরাঙ্ক মিউ বলে দিছে 1.33। পানিতে সমাবর্তন কোণে আলোক রশ্মি আপতিত হয়েছে, সমাবর্তন কোণ বলা হয় আইপি এবং প্রতিসরণ কোণকে বলা হয় আইআর। আমাদের সূত্র হলো আইপি প্লাস আইআর ইকুয়ালস টু হলো 90 ডিগ্রি। আইপি প্লাস আইআর ইকুয়ালস টু কত আমার? 90 ডিগ্রি। এখন আইপি পাবো কোন জায়গায়? আমাদের সূত্র আছে tan আইপি সমান হলো মিউ। জাস্ট দুইটা সূত্র আমাদের এই জায়গায় লাগবে। কি কি লাগবে? tan আইপি সমান হলো আমার মিউ এবং আইপি প্লাস আর মানে সমাবর্তন কোণ প্লাস প্রতিসরণ কোণ, দুইটা মিলে 90 ডিগ্রি। তাহলে এইখান থেকে আমরা বলতে পারি আইপি সমান tan ইনভার্স মিউ এর মান কত? 1.33। এটা আসে হলো 53.06। তাহলে এখান থেকে বলতে পারি প্রতিসরণ কোণ আর সমান হবে 90 ডিগ্রি মাইনাস আইপি। তাহলে 90 থেকে আমার আইপি বিয়োগ দিলে আসে 36.93। তার মানে 37 ডিগ্রি, অ্যাপ্রক্সিমেটলি 37। তার মানে আমার অ্যান্সার কি হবে? দেখো, আমার অ্যান্সার হবে 37 ডিগ্রি। তরঙ্গ মুখের বৈশিষ্ট্য কি? দেখি, তরঙ্গ মুখ বা ওয়েভ ফ্রন্টের বৈশিষ্ট্য কি? তরঙ্গ মুখের প্রতিটি কণা একই দশায় থাকে। ঠিক আছে, নিতে পারবো এটা। তরঙ্গ মুখের প্রতিটা কণা একই দশায় থাকবে। তরঙ্গ মুখের সাথে অঙ্কিত অভিলম্ব আলোক রশ্মির দিক নির্দেশ করে, এটাও ঠিক আছে। আচ্ছা, নির্দিষ্ট তরঙ্গের দেখো, নির্দিষ্ট তরঙ্গের তরঙ্গ মুখ সর্বদা সমান্তরাল হবে। ঠিক আছে, এটাও ঠিক আছে। দেখো, একটা নির্দিষ্ট তরঙ্গের, দেখো তরঙ্গটা যখন তোমার একটা পয়েন্ট সোর্স থেকে ক্রিয়েট হয়, তখন যখন ছড়াইতে থাকে চারদিকে, তখন তরঙ্গ মুখ গোলীয় হয়। বাট একটা সময় যাওয়ার পর এগুলো সমান্তরাল লাইন বা প্যারালাল লাইন হয়ে যায়, তখন আমার তরঙ্গ মুখ কিরকম হয়ে যায়? তরঙ্গ মুখ হয়ে যায় হলো সমান্তরাল। তার মানে এখানে অ্যান্সার যদি বলো, অ্যান্সার তিনটাই ঠিক আছে। ঠিক আছে, অ্যান্সার আমার তিনটাই ঠিক আছে, যে তরঙ্গ মুখের প্রতিটি কণা একই দশায় থাকে, তরঙ্গ মুখের সাথে অঙ্কিত, আচ্ছা সেকেন্ড, এই সেকেন্ডটা ভুল হয়েছে, ওয়েট, সেকেন্ড হবে না। তরঙ্গ মুখের সাথে অঙ্কিত অভিলম্ব রশ্মির দিক নির্দেশ করে, এটা ঝামেলা আছে। দেখো, আমরা জানি, ধরো এই হলো তরঙ্গ মুখ। ঠিক আছে, তরঙ্গ মুখের সাথে, আচ্ছা তরঙ্গ মুখের সাথে যদি আমি অভিলম্ব অঙ্কন করি না, ওই বরাবরই তো যাবে। 1 2 3 তিনটাই তো ঠিক আছে, 1 2 3 তিনটাই তো যাবে। তরঙ্গ মুখের সাথে অঙ্কিত অভিলম্ব, তরঙ্গ মুখের সাথে অঙ্কিত অভিলম্ব, আচ্ছা সাথে না উপরে বলছে, কনফিউশন তো এই জায়গায় দিছে। তরঙ্গ মুখের উপর যদি হয় তাহলে ঠিক আছে। তরঙ্গ মুখের সাথে যদি আমি একটা অভিলম্ব ড্র করি, না এটা বুঝাইতেছে না, কারণ তরঙ্গ যাইতেছে এইভাবে না। ঠিক আছে, তাহলে 1 আর 3 হবে। এরপর দেখো, ইয়ং এর দ্বিচির পরীক্ষা বায়ুতে করার পর পানিতে নিমজ্জিত করে এবং আলোক রশ্মি পরিবর্তন করে পুনরায় করা হলো। এই ক্ষেত্রে ডোরা প্রস্থ বাড়তে পারে, কমতে পারে, অপরিবর্তিত থাকতে পারে। দেখি হবে না কোনটা? অপরিবর্তিত তো থাকবে না।
অপরিবর্তিত থাকবে না, কোনো না কোনো চেঞ্জ হবে, হয় বাড়বে না হলে কমবে। এখন পানিতে যখন গেলাম, পানির যে মাধ্যমটা, ঠিক আছে, পানি যে মাধ্যম, পানি মাধ্যমটা কি তোমার একটু হেভি, ঠিক আছে, বায়ুর তুলনায় পানি মাধ্যমটা কি একটু হেভি, তার মানে সেইখানে পানি মাধ্যমে আমার আলোর বেগটা একটু কমে যাবে। কি বললাম? পানি মাধ্যমে আমার আলোর বেগটা যেহেতু একটু কমে যাবে, তার মানে আমার ওয়েট চেক করে নিই ফুল প্রশ্নটা। বায়ুতে করার পর পানিতে নিমজ্জিত করে এবং আলোক রশ্মি পরিবর্তন করে, আলোক রশ্মি পরিবর্তন কি পরিবর্তন করছে? আমরা সূত্র জানি এ মিউ বি সমান ল্যামডা এ বাই ল্যামডা বি, ঠিক আছে। আচ্ছা, এটা আমরা আসতেছি, এটা লাস্টে আসতেছি, পরে আসতেছি। এটা অপবর্তন গ্রেটিং এ চরমের শর্ত দেখো, অপবর্তন গ্রেটিং এ আমার চরমের শর্ত কই, λ/2, এখানে অ্যান্সার শুধুমাত্র আমার 1 আর 3 হবে। দেখি অপবর্তন গ্রেটিং এর ক্ষেত্রে আমরা দেখাইছিলাম না যে a প্লাস বি, a প্লাস বি a plus b sin theta equals to n lambda, ঠিক আছে। a plus b sin theta equals to কত? n lambda। প্রশ্ন মিসিং লাগে। না, ঠিক আছে। আচ্ছা, তাহলে যেটা বলতেছিলাম, অপবর্তন গ্রেটিং এর ক্ষেত্রে গ্রেটিং যদি ইউজ করো তাহলে a এর জায়গায় আসে a প্লাস বি sin থিটা সমান n ল্যামডা। আর আমি বলে আসছিলাম যে a প্লাস বি এর বদলে অনেক জায়গায় d ইউজ করে, তাহলে d sin থিটা সমানও কত? n ল্যামডা। তার মানে আমার অ্যান্সার প্রথমটাও হবে, থার্ডটাও হবে। এরপর সুসংগত আলোক উৎসের ক্ষেত্রে, সুসংগত আলোক উৎসের ক্ষেত্রে উৎস দুইটা ক্ষুদ্র হবে, ট্রু। আমার উৎস দুইটা কি হইতে হবে? অবভিয়াসলি ক্ষুদ্র হইতে হবে, ঠিক আছে। উৎস দুইটা অবভিয়াসলি কি হবে? আমার ক্ষুদ্র হবে, ঠিক আছে। দেন উৎস হতে সমান তরঙ্গ দৈর্ঘ্যের তরঙ্গ নিঃসৃত হবে, তাও ঠিক আছে। উৎস দুটি পরস্পর থেকে স্বল্প দূরে থাকবে, সবগুলোই ঠিক আছে। উৎস দুইটা আকারে ক্ষুদ্র হইতে হবে, উৎস হতে সমান তরঙ্গ দৈর্ঘ্যের আলো নিঃসৃত হবে এবং পরস্পর থেকে স্বল্প দূরত্বে থাকবে, তিনটাই কারেক্ট। কোন স্বচ্ছ মাধ্যমে সমবর্তন কোণ 60 ডিগ্রি বলে দিছে, কোন স্বচ্ছ মাধ্যমে সমবর্তন কোণ মানে আইপি বলে দিছে 60 ডিগ্রি। তাহলে প্রতিসরাঙ্ক কত? পরম প্রতিসরাঙ্ক আমরা জানি tan আইপি সমান হলো মিউ। তাহলে tan আইপি কত? 60, তার মানে কত? √3 এর ভ্যালু কত? 1.73। 1.73। এরপরে বলছে প্রতিসরণ কোণের মান কত? আমরা জানি সমবর্তন কোণ প্লাস প্রতিসরণ কোণ দুইটা মিলে কত হবে? 90 ডিগ্রি হবে। তাহলে R is equals to 90 ডিগ্রি মাইনাস আইপি, আইপি হলো 60, তাহলে 90 মাইনাস 60 কত আসবে? 30। 90 মাইনাস 60 কত আসবে? আমার 30। চিত্রের পি বিন্দুতে গঠনমূলক ব্যতিচার গঠিত হলে, চিত্রের পি বিন্দুতে যদি গঠনমূলক ব্যতিচার হয় তাহলে S1 এবং S2 থেকে নিঃসৃত তরঙ্গদ্বয়ের দশা পার্থক্য কত হবে? দেখো, গঠনমূলক ব্যতিচারের জন্য আমরা দশা পার্থক্য কি জানি? দশা পার্থক্য হইতে হবে কত? 2n পাই, ঠিক আছে। যেখানে n এর মান 0 হলে 0, 1 হলে 2 পাই, 2 হলে
4 পাই, তাহলে অ্যান্সার কত 0 0 নাই, তারপর কত 2 পাই। পি বিন্দুতে প্রথম অন্ধকার ডোরা সৃষ্টি হলে পথ পার্থক্য কত হবে? দেখো পথ পার্থক্য ডার্কের জন্য পথ পার্থক্য ডেল এক্স হয় হলো 2n - 1/2 ইন্টু ল্যামডা, অথবা আমরা পড়ছি ডার্কের ক্ষেত্রে পথ পার্থক্য হয় হলো λ/2 এর বিজোড় গুণিতক, মানে λ/2, 3λ/2, 5λ/2। প্রথম অন্ধকার ডোরা হইলে λ/2। আচ্ছা, ইয়ং এর দ্বিচির পরীক্ষায় চিরদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব 0.4 মিলিমিটার, তার মানে স্মল ডি বলে দিছে 0.4 মিলিমিটারকে মিটারে নাও 10⁻3। আচ্ছা, চিরটিকে 6000 অ্যাংস্ট্রম তরঙ্গ দৈর্ঘ্যের আলোর তরঙ্গ দৈর্ঘ্য বলে দিছে 6000 অ্যাংস্ট্রম, মানে কত 10⁻10। আচ্ছা, আলোকিত করলে পর্দায় কেন্দ্রীয় উজ্জ্বল থেকে 18 মিলিমিটার দূরে সর্বশেষ উজ্জ্বল ডোরা পাওয়া যায়, মানে পর্দাটা যেখানে শেষ হয়েছে ওখানেই তো সর্বশেষ, বা চিন্তা করো যে ডোরা যেখানে শেষ হয়েছে সেটাই সর্বশেষ। তো 18 মিলিমিটার দূরে সর্বশেষ উজ্জ্বল ডোরাটা পাওয়া যায়। চির হতে পর্দার দূরত্ব ক্যাপিটাল ডি বলে দিছে 1 মিটার। কেন্দ্রীয় উজ্জ্বল হতে কত দূরে? 18 মিলিমিটার, তার মানে 18 ইন্টু 10⁻, কত 3। এখন বলছে পর্দায় মোট কতগুলো উজ্জ্বল ডোরা পাওয়া যাবে? এটা একটা সুন্দর প্রশ্ন করছে, দেখি। আচ্ছা, 0.4 মিলিমিটার, ইন্টু 10⁻3 মিটার। ল্যামডা বলছে কত 6000 ইন্টু 10⁻10 মিটার। ক্যাপিটাল ডি বলে দিছে 1 মিটার, এক্স বলে দিছে কত 18 মিলিমিটার, মানে 18 ইন্টু 10⁻3। আচ্ছা, ওই 18 মিলিমিটার দূরে আমরা সর্বশেষ উজ্জ্বল ডোরা পাইছি। উজ্জ্বল ডোরার ক্ষেত্রে কেন্দ্র হতে ওই ডোরার দূরত্ব, এটার যে সূত্র ছিল সেটা ছিল n ল্যামডা ডি বাই কত ডি সমান 18 ইন্টু 10⁻3। এরপরে দেখো আমার n এর মান লাগবে, ইন্টু 10⁻3। এটার সাথে স্মল ডিটা ওই দিক যায় গুণ হবে, স্মল ডি এর মান হলো 0.4 ইন্টু 10⁻3। স্মল ডি ওই দিক চলে যাবে, ল্যামডা আর ক্যাপিটাল ডি নিচে, ল্যামডার মান হলো 6000 ইন্টু 10⁻10 আর ক্যাপিটাল ডি এর মান হলো 1। বারো আসে, তার মানে কি এই যে আমরা 12টা ডোরা পাবো, বুঝো? আমার বলা হয়েছে সর্বশেষ, এটা হলো সেন্ট্রাল ব্রাইট, ঠিক আছে? সেন্ট্রাল ব্রাইট থেকে সর্বশেষ ডোরাটা পাওয়া গেছিল 18 মিলিমিটার দূরত্বে, এন্ড আমরা বের করলাম সেটা কয় নাম্বার উজ্জ্বল ডোরা? 12 নাম্বার। এরপর কিন্তু আর ডোরা নাই, তার মানে আমার ডোরা কি 12টা? বুঝো, ডোরা কি 12টা? চিন্তা করো তো, ডোরা 24টা, 12টা ব্রাইট 12টা ডার্ক, ঠিক আছে? 12টা ব্রাইট এবং কত 12টা ডার্ক। আমার বলছে সর্বশেষ উজ্জ্বল ডোরা সেটা 12 নাম্বার, তাহলে 12টা যেহেতু উজ্জ্বল ডোরা আছে তার মাঝে মাঝে অন্ধকার ডোরা আছে না, তাহলে 12টা অন্ধকার ডোরাও আছে, তাহলে আমার অ্যান্সার হবে কত? অ্যান্সার কিন্তু 12 না, অ্যান্সার হবে হলো আমার কত 24, ঠিক আছে? অ্যান্সার হবে হলো 24। ইয়ং এর দ্বিচির পরীক্ষায়, আচ্ছা সেম প্রশ্নটাই তো থাকলো, দ্বিতীয় উজ্জ্বল ডোরা হতে চতুর্থ অন্ধকারের কেন্দ্রের মধ্যবর্তী দূরত্ব কত? দ্বিতীয় উজ্জ্বল থেকে চতুর্থ অন্ধকার, এটাই মেবি লাস্ট প্রশ্ন। হ্যাঁ, এটাই লাস্ট প্রশ্ন, তার আগে একটা আমরা স্কিপ করে আসছিলাম, ওটাই যাব আমরা। তাহলে
দ্বিতীয় উজ্জ্বল মানে সেকেন্ড ব্রাইট, আর 4 নাম্বার অন্ধকার ফোর্থ ডার্ক। বুঝছি, দেখি একটু নোটিস করো। ধরো আমার এই জায়গায় আছে হলো দ্বিতীয় উজ্জ্বল, এইখানে আছে হলো 4 নাম্বার ব্রাইট, ঠিক আছে। আর এটা ধরো আমার সেন্ট্রাল ব্রাইট, এটা হলো সেন্ট্রাল ব্রাইট, এটা কি আমার 2 নাম্বার ব্রাইট, আর এটা 4 নাম্বার ডার্ক। 4 নাম্বার ডার্কই তো চাইছে। হ্যাঁ, এখন দেখো আমরা চাইলে ইজিলি, বুঝছো, আমরা চাইলে ইজিলি কেন্দ্র থেকে 4 নাম্বার ডার্কের দূরত্ব বের করতে পারি এবং কেন্দ্র থেকে 2 নাম্বার ব্রাইটের দূরত্ব বের করতে পারি। দেন যদি আমরা এই দুইটা দূরত্ব বিয়োগ করে দিই, তাহলে আমাদের কি চলে আসবে? দেখো তো, আমরা যদি কেন্দ্র থেকে 4 নাম্বার ডার্ক এই ডিস্টেন্সটা থেকে কেন্দ্র থেকে 2 নাম্বার ব্রাইট এই ডিস্টেন্সটা বিয়োগ করে দিই, তাহলে মাঝের ডিস্টেন্সটা চলে আসবে না, যে 4 নাম্বার ডার্ক থেকে আমার 2 নাম্বার ব্রাইট কত দূরে, আমরা ওই কাজটাই করব। তাহলে কেন্দ্র থেকে ফোর্থ ডার্কের দূরত্ব নিব, কেন্দ্র থেকে সেকেন্ড ব্রাইটের দূরত্ব নিব, বিয়োগ করে দিব। আচ্ছা, ফোর্থ ডার্কের ক্ষেত্রে সূত্র হলো 2n-1 ল্যামডা ডি বাই কত 2d, মাইনাস ব্রাইটের ক্ষেত্রে n ল্যামডা ডি বাই ডি। আমরা যদি ল্যামডা ডি বাই ডি কমন নিই, বুঝছো আমরা কি কমন নিতেছি? ল্যামডা ডি বাই ডি আমরা কমন নিতেছি, ঠিক আছে। ল্যামডা ডি বাই ডি আমরা কমন নিতেছি, তাহলে কি থাকে? 2n-1/2, 2n, n এর মান কত আসবে? 4, 2n-1/2 মাইনাস সেকেন্ড ব্রাইট মানে এর মান এদিকে 2, ঠিক আছে। তাহলে আমার অ্যান্সার কি আসবে? দেখো, ল্যামডা ডি বাই ডি ইন্টু 4 দুগুণে 8, 8 থেকে 1 গেলে কত? 7, 7/2 মাইনাস 2। ক্যালকুলেটরে বসাও ফুল জিনিসটা। ল্যামডা এর ভ্যালু ছিল কত? 6000 অ্যাংস্ট্রম, 6000 ইন্টু 10^10। ল্যামডা ডি বাই ডি, ডি এর মান ক্যাপিটাল ডি 1 ছিল, স্মল ডি ছিল হলো 0.4 ইন্টু 10^3 ইন্টু এটা হলো 7/2 মাইনাস 2। এটা আসে হলো 2.25 ইন্টু 10^3 মিটার আসে, তাই তো। 2.25 10^3, 10 এর পর 3 দ্বারা গুণ করলে আমার কি মিলিমিটারে চলে যাবে, তার মানে 2.25। অ্যান্সার হলো আমার কত? 2.25 হয়ে গেছে। এখন আমাদের একটা প্রশ্ন আমরা বাকি রেখে আসছিলাম, ওই যেন ছিল এই তো। দেখি, ইয়ং এর দ্বিচির পরীক্ষায় বায়ুতে নিমজ্জিত করছি আমরা, ঠিক আছে। বায়ুতে করার পর পানিতে নিমজ্জিত করছি, এখন আলোক রশ্মি পরিবর্তন করা হয়েছে। এক্ষেত্রে ডোরা প্রস্থ কি হইতে পারে? দেখি ডোরা প্রস্থ কি হবে। আচ্ছা, এটা হয়ে গেছে, থাক, সমস্যা নাই। এখন দেখো, আমি পরের পেজেই যাই, তাহলে সুবিধা হবে। আমাদের সূত্র জানি আমরা, এয়ার মিউ ওয়াটার সমান ল্যামডা এয়ার বাই ল্যামডা ওয়াটার। এখান থেকে আমরা বলতে পারি ল্যামডা ওয়াটার সমান হলো ল্যামডা এয়ার বাই এ মিউ ওয়াটার। তার মানে বুঝো, বায়ুতে ল্যামডা এয়ার বলতে বুঝাইতেছে বায়ুতে আমার তরঙ্গ দৈর্ঘ্য, এ মিউ ওয়াটার মানে বায়ুর সাপেক্ষে পানির প্রতিসরাঙ্ক, এই ভ্যালুটা 1 পয়েন্ট কিছু একটা হবে, মানে অবভিয়াসলি 1 থেকে বড় হবে। তো ল্যামডা এয়ারকে যখন 1 এর থেকে বড় কিছু দ্বারা ভাগ করবা, এই ল্যামডা ওয়াটারের যে ভ্যালুটা সেটা অবভিয়াসলি কমে যাবে ল্যামডা এয়ারের থেকে, সেটা অবভিয়াসলি কি হবে? কমে যাবে, কারণ এটারে তুমি ভাগ করতেছো, 1 এর বড় কিছু দ্বারা ভাগ করতেছো, অবভিয়াসলি ভ্যালু কমে যাবে। তো এখন আমরা একটু নোটিস করি, যেহেতু ভ্যালু কমে যাবে, কথা বুঝছো, যেহেতু আমার ভ্যালু কমে যাবে, এখন বিটার সূত্র দেখো, বা ডোরা প্রস্থ। ডোরা প্রস্থের সূত্র হলো
ল্যামডা ডি বাই কত 2d। এখন এইদিকে যদি ল্যামডার ভ্যালুটা কমে যায়, বিটার ভ্যালু অবভিয়াসলি কমে যাবে। ল্যামডার ভ্যালুটা যদি কমে যায়, পানিতে যাওয়ার পর তরঙ্গ দৈর্ঘ্য যদি কমে যায়, তার মানে বিটা কি হবে? কমে যাবে। তার মানে কি কমতে পারে? কমতে পারে বলছে কারণ আলোক রশ্মিও কিন্তু চেঞ্জ করছে, ওই চেঞ্জটা আমাদের বলে নাই। তো আমরা এখন অবধি যতটুকু ইনফরমেশন আছে ওই ভিত্তিতে আমরা বলতে পারি যে কমতে পারে। অপরিবর্তিত থাকবেই না, হয় কমবে না হলে বাড়বে। তাহলে আপাতত আমাদের অ্যানালাইসিস কি বলে? যে কমতে পারে। তাহলে আমাদের মোটামুটি এখানে তো সবই করছি আমরা। তাহলে আমাদের এই চ্যাপ্টারের ওয়ান শট ভিডিও শেষ। আমরা নেক্সট দেখা হবে আমাদের অন্য কোনো একটা ওয়ান শট ক্লাস।